নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস নিয়ে, যেখানে টি-20 বিশ্বকাপের আগে বেশ কিছু দল তারা কিন্তু অফিসিয়ালি তাদের স্কোয়াড অ্যানাউন্স করেছে, যেখানে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো দল তাদের স্কোয়াড অ্যানাউন্স করেছে, বাংলাদেশও করেছে। সেই সব নিয়ে আমরা একটু আলোচনা করবো, তাদের স্কোয়াডে কাদের কাদের রেখেছে সেই নিয়ে একটু কথা বলে নেব। তারই পাশাপাশি বর্তমানে মুস্তাফিজুর রহমান এবং কলকাতা নাইট রাইডার্সের যে সিচুয়েশনটা হলো, কেকেআরকে বিসিসিআই ছাড়তে বলার পর কেকেআর মুস্তাফিজুরকে ছেড়েছে, সেটা কেকেআরের জন্য কালকেই ক্লোজ চ্যাপ্টার হয়ে গিয়েছে তোমাদের বলেছি। তারপর কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডও রিয়াক্ট করছে এবং এখন কিন্তু অফিসিয়ালি তারাও তাদের ম্যাচ যেন ভারতে না করানো হয়, তাদের ম্যাচ যেন সরিয়ে শ্রীলঙ্কাতে নিয়ে যাওয়া হয়, সেই দাবি কিন্তু করেছে। তো সেই সব নিয়ে কথাবার্তা বলবো, ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো যদি আমরা ফার্স্টে মুস্তাফিজুর রহমান বা কলকাতা নাইট রাইডার্স সেই ঘটনা নিয়েই কথা বলি, তো ওইটা হওয়ার পর মানে বিসিসিআই কেকেআরকে রিলিজ করতে বলেছে, দেন কেকেআর কালকে রিলিজ করে দিয়েছে। তারপর কিন্তু এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকেও মুস্তাফিজুর রহমানের এনওসি কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। মানে এবার তোমরা বলতেই পারো, যেখানে কেকেআর বিসিসিআই রিলিজ করেই দিয়েছে, সেখানে আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এনওসি ক্যান্সেল করে কি করবে? মানে এই ব্যাপারটা তো সেরকম হয়ে গেল যে আমাকে কেউ বাড়ি থেকে বার করে দিয়েছে, দেন আমি বলছি আমি আর তার বাড়িতে যাব না। মানে অলরেডি যখন কলকাতা নাইট রাইডার্স রিলিজ করিয়ে দিয়েছে, এনওসি ক্যান্সেল করে আর কি হবে? তো এটা মনে হতে পারে, বাট আমার মনে হয় এটা ওই টাইপের সিদ্ধান্ত যে যদি পরবর্তীকালে গিয়ে বিসিসিআই বা কলকাতা নাইট রাইডার্স মনে করেন যে না, আমরা সিদ্ধান্ত চেঞ্জ করব, মুস্তাফিজুরকে খেলাবো, যদি পরিস্থিতির পরিবর্তন হয়, সেটা আর করতে পারবে না। সেই কারণে কিন্তু এখন বিসিবিও মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও কিন্তু মুস্তাফিজুরের এনওসি ক্যান্সেল করেছে এবং এখন কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জানিয়েছে আইসিসিকে অফিসিয়ালি যে তারা ভারতে খেলতে আসবে না। সেটা ভারতের ক্রিকেট বোর্ডের যে আচরণ বা সিকিউরিটি কনসার্ন, সেই কারণে তাদের ম্যাচগুলো সরিয়ে শ্রীলঙ্কাতে করা হোক, যেটা করতে কিন্তু অবশ্যই আইসিসি কিছুটা ভাববে। দেখো, এবার বলা যেতেই পারে যে বাংলাদেশ ভারতে খেলতে এলো কি এলো না, কি যায় আসে, আইসিসির কি যায় আসে, ভারতের কি যায় আসে? এবার আইসিসি যেটা করেছে সেটা হচ্ছে, দেখবে বাংলাদেশ যে ম্যাচগুলো খেলবে বেশিরভাগ ম্যাচ ইডেনে রেখেছে। এটা কিন্তু কোনো কোইন্সিডেন্স না, এটা পরিকল্পিত প্ল্যানিং যে বাংলাদেশ থেকে লোকজন এলে বেশিরভাগ কলকাতাতে খেলা দেখার সুবিধা, তারা আসবে, এসে টিকিট কেটে কলকাতায় ইডেনে খেলা দেখার সব থেকে বেশি সুবিধা, সেটা ভেবেই তারা রেখেছে যে সেখান থেকে রেভিনিউ জেনারেট হতে পারে। এবার বাংলাদেশ যদি ভেন্যু চেঞ্জ করতে বলে, ভারতে খেলবে না বলে, সেখানে কিন্তু আইসিসিরও সেটা নিয়ে ভাবনা চিন্তা হবে এবং সেই জায়গাতে দুটো অপশান থাকবে। একটা হচ্ছে চেঞ্জ করে দেয়া, কারণ বিসিসিআই যেটা করেছে সেটা বেটার ম্যানেজ করতে পারতো। এটা আমি এখনও বলবো যে বিসিসিআই আগেই বাংলাদেশি প্লেয়ারদের ব্যান করে দিতে পারতো, এই ব্যাপারটাই তাহলে ক্রিয়েট হতো না, সেটা কলকাতা নাইট রাইডার্সের পক্ষেও ভালো হতো। বা যদি ওরকম একদম ওপেন না দেখাতো যে আমরা বাংলাদেশকে ব্যান করে দিচ্ছি, সেটা একদম ওপেন দেখাবো না, জাস্ট ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে কমিউনিকেট করে নিত যে কোনো বাংলাদেশের প্লেয়ারকে নিতে হবে না। সেই কমিউনিকেশনটা থাকলে কোনো বাংলাদেশ প্লেয়ারকে যদি ফ্র্যাঞ্চাইজি নাই নিত, তারা অকশানে আসতো, আনসোল্ড চলে যেত। মানে সেরকম কমিউনিকেশন ছিল না, সেই কারণেই মুস্তাফিজুরের কোয়ালিটির ওপর গিয়ে দিল্লি, সিএসকে, কেকেআর তিনটে টিম বিট করেছে, তাই তার দাম 9,20,00,000 টাকা হয়েছে। এমনি এমনি কেকেআর তো ডাইরেক্ট 9 কোটি টাকা বিট করেনি। তো সেই কমিউনিকেশনটা হয়ে গেলে এই ব্যাপারটা হয়তো ক্রিয়েট হতো না, সেটা আমার মনে হয় বিসিসিআই বেটার ম্যানেজ করতে পারতো। আর রাজনৈতিক পরিস্থিতি ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের অনেকদিনই খারাপ, সেটা আগের বছরও খারাপ ছিল, সেটা নতুন কিছু নয়। হয়তো দীপচন্দ্র দাসের যে ঘটনাটা হয়েছে সেটার পর আরেকটু বেশি খারাপ হয়েছে সেটা বলতে পারো, বাট রাজনৈতিক পরিস্থিতি কিন্তু অনেকদিন ধরেই খারাপ। সেখানে যদি আইপিএলের আগেই কমিউনিকেশনটা হয়ে যেত ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে, মুস্তাফিজুরকে কোনো দল যদি নাই কিনতো, এই সিচুয়েশনটাই ক্রিয়েট হতো না। তো সেটা ব্যাপারটা ভালোভাবে ম্যানেজ করা যেত। এই মানে এই ব্যাপারটা দৃষ্টিকটু লাগলো একটু, যে একদম কেনার পর ছেড়ে দেয়া। তো সেই জায়গাতে এবার তারাও রিয়াক্ট করছে, এটা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। দেখা যাক ভবিষ্যৎ কী হয়, বাংলাদেশ ইন্ডিয়াতে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে আসে কিনা, নয়তো তাদের ম্যাচ হয়তো যদি কোনো রকম ঝামেলা না চায় বিসিসিআই আইসিসি, তারা ম্যাচ শিফট করে শ্রীলঙ্কাতে পাঠিয়ে দেবে। এই ব্যাপারটা কিন্তু আপাতত হয়ে আছে। বাকি অনেকগুলো দল কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য তাদের স্কোয়াড অ্যানাউন্স করেছে, যেখানে আজকে বাংলাদেশ অ্যানাউন্স করেছে তাদের স্কোয়াডে কারা কারা আছে। লিটন দাস ক্যাপ্টেন, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সৈয়ফ হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, সৈফুদ্দিন এবং শরীফুল ইসলাম। এটা কিন্তু বাংলাদেশের টি-20 স্কোয়াড 2026 টি-20 বিশ্বকাপের জন্য। দেন যদি আমরা কথা বলি সাউথ আফ্রিকার টি-20 স্কোয়াড নিয়ে, যে স্কোয়াডটা আমার কিছুটা সারপ্রাইজিং লেগেছে, সেখানে কিন্তু আছে ব্যাটসম্যানদের মধ্যে এডেন মার্ক্রাম, ডিওয়েল্ড ব্রেভিস, কুইন্টন ডিকক, টনি ডিজর্জি, ডেভিড মিলার, জেসন স্মিথ। অলরাউন্ডারদের মধ্যে করভিন বস, ডোনাভন ফেরিরা, মার্কো জ্যানসেন, জর্জ লিন্ডে। আর বোলারদের মধ্যে কিন্তু আছে কেশব মহারাজ, কোয়েনা এমপাখা, লুঙ্গি এনগিডি, অ্যানরিক নরকিয়া, ক্যাগিশো রাবাদা। এই স্কোয়াডটা কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের জন্য সাউথ আফ্রিকা সিলেক্ট করেছে। কোন জায়গাটা সারপ্রাইজিং লাগলো আমার, একটা হচ্ছে ক্রিস্টিয়ান স্টাবস,
তার না থাকাটা কিন্তু আমার ভীষণ ভীষণ সারপ্রাইজিং লেগেছে, কারণ ক্রিস্টিয়ান স্টাফস এমন একটা প্লেয়ার যার মধ্যে কোয়ালিটি তো অবশ্যই আছে এবং সে ইন্ডিয়ান কন্ডিশনে খেলে গিয়েছে, কন্ডিশন চেনে ভালো রকম। সেই জায়গাতে অবভিয়াসলি ক্রিস্টিয়ান স্টাফসের মতো একটা প্লেয়ারকে টি-20 ওয়ার্ল্ড কাপ দলে রাখা উচিত ছিল সাউথ আফ্রিকার বলে পার্সোনালি আমার মনে হয়। যদিও জানুয়ারির 31 তারিখ অব্দি স্কোয়াডে চেঞ্জ করা যাবে, পরে হয়তো চলেও আসতে পারে, বাট ডেফিনেটলি কিন্তু টনি ডিজর্জি বা জেসন স্মিথ তাদের টি-20তে সেই লেভেলের খেলা আমরা দেখিনি, বা তারা আইপিএল এর মতো জায়গাতেও খেলেনি। মেবি সাউথ আফ্রিকা 3 নম্বরে একটা অ্যাঙ্কর টাইপের ব্যাটসম্যান খুঁজছে কি, সেই কারণে এই টাইপের সিলেকশন। বাট সাউথ আফ্রিকা যেরকম স্কোয়াড সিলেক্ট করেছে, তারা 8-9 অব্দি ব্যাটিং নিয়ে খেলতে পারে, সেই জায়গাতে তাদের পার্টিকুলারলি 3 নম্বরে হয়তো কোনো অ্যাঙ্কর লাগবে না। অ্যাঙ্কর করার দরকার হলে এডেন মার্ক্রাম বা কুইন্টন ডিককের মতো কোনো প্লেয়ারই টপ অর্ডার থেকে করতে পারে, সেই ক্ষমতা তাদের মধ্যে আছে। তো কিছুটা সারপ্রাইজিং আমার কিন্তু লাগলো ক্রিস্টিয়ান স্টাফসের না থাকা। বাকি কিন্তু এই টিমে কোনো রিস্ট পিনারও নেই, তারা হয়তো জর্জ লিন্ডে এবং সঙ্গে কিছুটা ডোনাভন ফেডেইরা বা এডেন মার্ক্রামের স্পিনের ওপর ভরসা করে যাবে। কোথাও খুব স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন হলে জর্জ লিন্ডের সঙ্গে হয়তো কেশব মহারাজকে খেলাবে। সেই প্রশ্নটা থাকবে যে ইন্ডিয়ান কন্ডিশনে তারা খেলতে আসছে, মেবি সেখানে একটা রিস্ট পিনার তাদের হয়তো রাখা উচিত ছিল। তো সাউথ আফ্রিকা স্কোয়াডটা নিয়ে একটু প্রশ্ন থাকছে। দেন যদি ইংল্যান্ডের স্কোয়াড নিয়ে কথা বলি, সেখানে ব্যাটসম্যানদের মধ্যে আছে হ্যারি ব্রুক, টম ব্যান্টন, জস বাটলার, বেন ডাকেট, ফিল সল্ট। অলরাউন্ডারদের মধ্যে আছে জেকব বেথেল, স্যাম কারেন, লিয়াম ডসন, উইল জ্যাক্স, জেমি ওভারটন, রেহান আহমেদ। আর বোলারদের মধ্যে আছে জোফরা আর্চার, আদিল রশিদ, জোস টাং, লুকুড। এই স্কোয়াডে ইংল্যান্ডে সিলেক্ট হয়েছে, জেমি স্মিথ কিন্তু স্কোয়াডে আসেনি। যেখানে টপ অর্ডারে অন্য ব্যাটসম্যান তারা নিয়েছে, বাট ডেফিনেটলি লিয়াম লিভিংস্টোনের সুযোগ না পাওয়াটা একটুখানি সারপ্রাইজিং। যদিও লিয়াম লিভিংস্টোন খুব কনসিস্টেন্টলি ব্যাটিং করছে না, বাট দেন ইন্ডিয়ান কন্ডিশনে তোমার ওই সেকেন্ড স্পিনার বা থার্ড স্পিনারের অপশানটা হয়ে যেতে পারতো, সেখানে কিছুটা ব্যালেন্স অবশ্যই অ্যাড করতে পারতো। এবার যখন ইংল্যান্ড টিম নিয়ে আমরা ডিটেলে আলোচনা করবো, তখন আরও ক্লিয়ার বুঝতে পারবো যে কোন টাইপের কম্বিনেশনে তারা যেতে পারে, সেই নিয়ে ডিটেল আলোচনা অবশ্যই টি-20 বিশ্বকাপের আগে করব। আর বাকি যদি আমরা কথা বলি অস্ট্রেলিয়ার টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড নিয়ে, সেখানে ব্যাটসম্যানদের মধ্যে আছে টিম ডেভিড, ট্রাভিস হেড, জোস ইংলিশ, ম্যাট শট। অলরাউন্ডারদের মধ্যে আছে মিচেল মার্স, কুপার কনলি, ক্যামেরন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস টয়নিস, যদিও ম্যাট শটও অলরাউন্ডার। এবং বোলারদের মধ্যে আছে জেভিয়ার ব্র্যাটলেট, প্যাট কামিন্স, নাথান এলিস, জোস হ্যাজেলুট, ম্যাথু কুনেমেন, অ্যাডাম জাম্পা। এই স্কোয়াড কিন্তু সিলেক্ট হয়েছে অস্ট্রেলিয়ার, যেখানে অবভিয়াসলি স্টার্ক রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে, সেই কারণে স্টার্ক নেই। বাকি কিন্তু অস্ট্রেলিয়া একদম নিজেদের সেরা স্কোয়াডটাই সিলেক্ট করেছে। এবং টু বি অনেস্ট, আমার তো এটাই মনে হচ্ছে যে ইন্ডিয়া আর অস্ট্রেলিয়া এই দুটো স্কোয়াডই কিন্তু সব থেকে শক্তিশালী। সাউথ আফ্রিকা বা ইংল্যান্ড একটু দুর্বল লাগছে। বাকি নিউজিল্যান্ড এখনো অফিসিয়ালি অ্যানাউন্স করেনি, তাদেরটা যখন আসবে তখন সেটা নিয়েও আলোচনা করবো, একদম ডিটেল নিউজিল্যান্ডের প্লেইং ইলেভেনও বানিয়ে নেবো। আর বাকি তোমরা কি চাও যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা সব কটা টিম নিয়ে আর কি ডিটেলে আলোচনা হোক এক একটা ভিডিওতে? সেই যদি চাও সেটা কমেন্টে জানিও, সেই নিয়ে আলোচনা করা যাবে। তো যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।